দোষীও স্বীকার করছে। আর ইউর অনার, আপনিও মানে আপনাকে কে বলেছে আমার পক্ষ নিতে? মিস্টার কেডি, এখন আপনি যদি আর একটা শব্দ ওনার পক্ষে বলেন, দিস উইল বি এ কন্টেম্পট অফ কোর্ট। ঠিক আছে ইউর অনার, যদি পরিস্থিতিটা এরকম হয় তো মিস্টার সুধীর যোশীর মতোই আমিও আর কিছু বলতে চাই না। সিদ্ধান্ত তো আপনি লিখেই ফেলেছেন, শুনিয়েও দিন। সমস্ত সাক্ষী আর প্রমাণাদি বিচার করে মিস্টার সুধীর যোশীকে রেজিস্ট্রার অফিসে আগুন লাগাবার জন্যে দোষী মানা হলো, আর 13 জনকে হত্যা করার জন্য ভারতীয় আইন অনুযায়ী 302 নম্বর ধারায় ওনাকে ফাঁসির আদেশ দেওয়া হলো। অ্যান্ড কেস ইজ ক্লোজড। ইউর অনার, এক মিনিট। ইউর অনার, কেসটা সমাপ্ত হয়ে গিয়েছে, আপনি সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন। প্রসিকিউশন মানে রাষ্ট্র জিতে গিয়েছে। এইবার আমি আর এই কাগজগুলোর বন্ধনে তো নেই। Mr. Sudhir Joshi, allow me to introduce myself. I'm K.D. Pathak, ডিফেন্স অ্যাটর্নি। ডিভিশন কোর্টে আপনার কেসটা আমি লড়ব, যদি আপনি স্বীকার করেন তো। কিছু করুন সরি সাহেব, কিছু করুন। এতদিন তো পচৌরির জন্য আপনাকে আর আমাকে কাঠগড়ায় আসতে হয়নি, কিন্তু এখন এ কেডি আমাদের আদালতে নিশ্চয়ই টানবে। আর একটা কথা শুনুন, আমার যদি খাতা খোলে না তো আমি আপনার নামটাও নিয়ে নেব, দুই ভাই ফাঁসবো। এই কেডির কোনো ব্যবস্থা করতে হবে। সাপের গর্তে হাত দিয়েছে ও, এমন বিষ চড়িয়ে দেব যে সারা জীবন ধরে সেই বিষ নামাতে পারবে না। আরে কি হয়েছে ভজনলাল, খাবার খাচ্ছিস না কেন? এই বেটা কেডি পাঠক না, একটা হরিশ্চন্দ্র কি কম পড়ছিল পৃথিবীতে যে আরেকটা চলে এলো? কিছু তো একটা করতেই হবে। খুব ভালো করেই কেসটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই কেডি পাঠকের জন্য এরা আমাকে আবার টানবে। কেন পড়লাম এর মধ্যে, কেন? হ্যালো বর্দে স্যার, স্যার আমি নাটরাজন, 1 মাসের আর্জেন্ট লিভ চাই স্যার। ও চেন্নাইতে মাদের সিরিয়াস, আমাকে আর্জেন্ট যেতে হবে। আগে গিয়ে লড়তে হইব কেডি বাবু। লড়ুন, যেখানে খুশি গিয়ে লড়ুন, সুপ্রিম কোর্টে গিয়ে লড়ুন। আমার কাজ তো শেষ হইয়া গেছে। আমি চললাম আমার গ্রাম আমরলি।
গুড বাই। আরে পাঠক বাবু, আমার এইখানে ডাকলেন কেন? আরে ওই কেস তো সব শেষ হইয়া গেছে, আমার কাজও শেষ হইয়া গেছে, আর আমি এখন তো আমার গ্রাম আমরলিতে যাচ্ছি। হ্যাঁ, যদি আপনি এই কেসটা আগেই ঠিক মতো লড়তেন তাহলে বোধহয় আজকে আপনি আমরলিতে যেতেন, এখানে দাঁড়িয়ে থাকতেন না। গতবারে আমি কি ভুল করছি? পুরো কেস তো একতরফা ছিল, আর আপনার মতো রাম থাকলে রাবণকে বাঁচাইব কে বলুন? সেই হিসাবে তো আপনার এখান থেকে আজকে বেঁচে যাওয়াটাও বেশ কঠিন পাচৌরি সাহেব। বুঝলাম না। বুঝিয়ে বলছি তো, এই দেখুন, রেজিস্ট্রি আপনার নামের আমরলিতে যেই জমির অংশ আপনি কিনেছেন, দুদিন আগেই রেজিস্ট্রি হয়েছে এটার। হ্যাঁ, তো চাষবাসের জন্য রিটায়ারমেন্ট প্ল্যান। ভালো, বেশ, ইনভেস্টমেন্টটাও বেশ ভালো। তো কত টাকা দিয়েছেন আপনি এটার জন্য? 12.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা? কেন মিথ্যা কথা বলছেন আপনি? শ্যামলাল বিস্ত বাবু, যার কাছ থেকে আপনি এই জমিটা কিনেছেন, ওনার লিখিত বয়ান জজ সাহেবের টেবিলের ওপর রাখা হয়েছে, যেখানে স্পষ্টত লেখা আছে যে আপনি 12.5 লক্ষ টাকা নগদ ক্যাশ দিয়ে এই জমিটা ওনার থেকে কিনেছিলেন। পাচৌরি সাহেব, একজন সরকারি উকিলের বেতন কত টাকা হয় সেটা তো আপনিও জানেন, আমিও জানি, আর জজ সাহেবও। তাতে তো এটা সম্ভব ছিল না। কোথা থেকে আনলেন এত টাকা? আগে ওই ধার করছি। কার থেকে? বন্ধু থেকে। কি নাম আপনার বন্ধুর? ওই পঙ্কজ পঞ্চাল মিয়া। ফোন করুন ওনাকে, নাম্বার তো আছে আপনার কাছে। আরে ফোন করুন না ওনাকে, এত হৃদয়বান বন্ধু আপনার 12 লাখ টাকা এমনি আপনাকে দিয়ে দিলেন, আর ফোন নাম্বারটা দেয়নি। আরে চলুন ফোন করুন, বার করুন ফোন। কোথায় ফোন? আরে বার করুন ফোনটা, ফোন করুন, ফোন করুন তো। পঙ্কজ পঞ্চমী, আমি নাম্বারটা বের করে দেবো আপনাকে। এই নিন, পেয়েছি, ডায়াল করে দিয়েছি। কথা বলুন। ধন্যবাদ জানান টাকা দেওয়ার জন্য। কি হলো? টাকাটা ফেরত চাইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, টাকা আমি বন্ধুর কাছ থেকে নিয়ে অন্যের থেকে নিছি। আচ্ছা, অন্য কারোর কাছ থেকে নিয়েছিলেন? কার থেকে নিয়েছিলেন পাচৌরি সাহেব? কার থেকে নিয়েছিলেন টাকা আপনি? বিল্ডার সূর্য সাহেবের থেকে। বিল্ডার সুরি সাহেবের থেকে? কেন একজন বিল্ডার একজন সরকারি উকিলকে 12.5 লাখ টাকা দিয়ে দিল কেন? বুঝতে পারলাম না। পাচৌরি সাহেব, যে আপনার উপর অভিযোগটা আনলেন সেটাতে আসবো। সেটার আগে আমি এটা বলতে চাইবো যে অ্যান্টি করাপশন ব্যুরো আপনার বিরুদ্ধে বেশ কিছু তদন্ত চালাচ্ছে। তো এখন তো এটার বিষয়ে বাধা চলে আসলো। ভালো হয়ে গেল আপনার জন্য। মানে কিরকম বাধা? সেটাই, আগুন কুর্লা রেজিস্ট্রার অফিসে যেটা লেগেছিল, শুনেছি ওখানে আপনার বিরুদ্ধে যে সমস্ত, আপনার প্রপার্টির বিরুদ্ধে যে সমস্ত কাগজপত্র রয়েছে সমস্ত কিছু পুরে খাক হয়ে গিয়েছে। তো না থাকলো বাঁশ, না বাজবে বাঁশি। আপনার তো পরিস্থিতি ভালো হয়ে গেল। কিন্তু আগুন তো ওই লোকটা লাগিয়েছে। এই কেসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। চলুন এটা বলুন যে আপনি পাচৌরি সাহেবকে 12.5 লক্ষ টাকা কেন দিয়েছিলেন? কে বলেছে? আরে আমি ওকে চিনি না পর্যন্ত। আমি ওকে একটা ঢেলাও দেইনি। কাম অন মিস্টার সুরি, আপনি পাচৌরি সাহেবকে 12.5 লক্ষ টাকা দিয়েছিলেন যাতে উনি কেসটা হেরে যায়, আর আপনার লাগিয়ে দেওয়া আগুনের ওই অভিযোগে সুধীর যোশী ফেসে যান। করেছেন কি না আপনি এরকম?
যা খুশি বলে যাচ্ছেন কেডি সাহেব। মানে আপনি বলতে চাইছেন যে ওই আগুন লাগিয়ে আমি লোকজনকে মারিয়েছি? হ্যাঁ হ্যাঁ, কেডি সাহেব, আমি আইন খুব ভালোভাবে জানি এবং পড়েছি। বিনা প্রমাণে একটা দোষও আপনি আমার উপর চাপাতে পারেন না। মিস্টার পাঠক, আপনি তো খুব তাড়াতাড়ি রং বদলাচ্ছেন। ভুলে গেছেন যে আপনি মিস্টার যোশীর বিরুদ্ধে প্রমাণ আর সাক্ষীর একটা লম্বা লিস্ট বানিয়েছিলেন, যার জন্য ফাঁসির দড়ি থেকে বাঁচবেন না উনি। ফাঁদ তো আমার এই কেসটার দিকে তাকালে নজরে আসছে দুবার স্যার। প্লিজ টেক এ সিট, অ্যালাউ মি টু এক্সপ্লেন। হ্যাঁ স্যার, আমি মিস্টার যোশীর হাত থেকে ওই লাইটারটা পড়তে দেখেছিলাম। না, লাইটারটা তো পড়ে যেতে আপনি দেখেছিলেন, কিন্তু আপনি মিস্টার যোশীকে কি ওই লাইটার দিয়ে ওই কেরোসিন বোমটা জ্বালাতে দেখেছিলেন? দেখেছিলেন? না স্যার, দেখিনি। আমি মিস্টার যোশীর হাতে ওই ক্যারোসিন বম দেখেছি। হ্যাঁ, কিন্তু আপনি মিস্টার যোশীকে ওই রাথোর সাহেবের জানালা দিয়ে ওই বোমটাকে ছুঁড়ে ফেলতে দেখেছিলেন? দেখেছিলেন কি? ছুটতে দেখেছিলেন কি আপনি? নো, বাট স্যার দেখেছিলেন কি দেখেননি? দেখিনি স্যার। দেখেননি তো হতে পারে এটা যে অন্য কেউ অন্য বোম ফেলেছিল মিস্টার রাথোরের জানালা দিয়ে, হতে পারে কি না? দুজন লোক, দুটো বোমা। তাহলে মিস্টার যোশীর হাতে যে বোতলটা ছিল সেটা কোথায় গেল? স্যার, ওই বোতলটা আমি ওখানে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিলাম। মিথ্যে! পুলিশ ঝোপে কোনো বোতল পায়নি, ইওর অনার। বোমা একটাই ছিল, যেটা মিস্টার যোশী নিজের ঘরে বসে বানিয়েছিল। ওনার ছেলের টি শার্ট এটার প্রমাণ। টি শার্ট, ইওর অনার, টি শার্টের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য আমি মিস্টার সুধীর যোশীর স্ত্রী ময়ূরী দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। গতবারে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই কাপড়ের টুকরোটা আপনি চিনতে পারছেন কিনা, আর আপনি বলেছিলেন যে এটা তো আমারই ছেলে আদর্শের টি শার্টের টুকরো। কিন্তু এটা এখানে কি করে এলো? আগে হ্যাঁ, ওটা আমারই ছেলে আদর্শের টি শার্টের টুকরো। ক্ষমা চাইছি, গতবার একটা প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করিনি, এবার জিজ্ঞেস করে নিচ্ছি। এই টি শার্টটা নতুন ছিল নাকি পুরনো? আগে নতুন, 1 সপ্তাহ আগেই কেনা হয়েছিল। ব্যাস 1 সপ্তাহ পুরনো, অলমোস্ট ব্র্যান্ড নিউ। ইওর অনার, যদি কোনো বাবা তার ছেলের টি শার্ট নষ্ট করে নিজেরই কোনো কাজে ব্যবহার করতে চায়, তো তিনি তার ছেলের পুরনো টি শার্ট ব্যবহার করবে নাকি নতুন? আর এই টি শার্টটা ইওর অনার একদম নতুন ছিল। তাহলে কি আপনি বলতে চাইছেন যে এই টি শার্ট অন্য কেউ চুরি করেছে? ক্যা বাত হ্যায় দুবাস স্যার, আপনি তো আমার মনের কথা পড়ে ফেললেন। আপনি একতলায় থাকেন? হ্যাঁ। জামা কাপড় কোথায় শুকোন আপনি? জানলার বাইরে। জানালার বাইরে? তো এটার মানে দাঁড়ায় এটা যে এটা সহজ কারোর জন্য যে ওটা ওখান থেকে চুরি করে নিয়ে যাওয়া। আগে হ্যাঁ, হতেই পারে। ওই ব্যাগটা, ওই টি শার্ট আমি একই দিনে ধুয়েছিলাম, আর ওগুলো উধাও হয়ে গিয়েছিল। আর ওই বোতল যেটায় কেরোসিন ছিল, ওটা তো মিস্টার যোশী নিজেই তাতিয়ার কাছ থেকে চেয়েছিলেন না? আপনার কাছে মিট্টির তেল আছে? মিট্টির তেল মানে ঘাসলে? হ্যাঁ, আর যদি কোনো পুরনো বোতল থাকে না, তো ওটাও দাও। ভালো হলো আপনি তাতিয়ার কথা মনে করে দিলেন আমাকে। গতবার ওনার সঙ্গে কথাবার্তা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, এইবার সম্পূর্ণ করেনি। তাতেও আপনার কাছে গতবার আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার একটু জোরে বলুন। গতবার আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনার চোখের সম্বন্ধে। আপনার চোখের দৃষ্টিশক্তি কমে আসছে, ঠিকমতো দেখতে পারেন না আপনি, রাইট? মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে, কিন্তু সাহেব আমি তো পরিষ্কার দেখতেও পাই। পরিষ্কার দেখতে পান না তাতিয়া বাবু, আপনি তো পরিষ্কার দেখতে পারেন না, বরং অন্ধকারে আপনি কিছুই দেখতে পারেন না। এবং সেই কারণে ওই রাতে যেই ব্যক্তি কেরোসিন তেলের বোতল চাইতে এসেছিল আপনার কাছে, আপনি সুধীর যোশী ভেবে তাকে ভুল বোঝেন। সাহেব আপনি কে বলুন তো? এটা বলার যে আমি অন্ধকারে পরিষ্কার দেখতে পাই না? আমি অন্ধকারে পরিষ্কার দেখতে পাই। রকেল নিতেই সুধীরই এসেছিল। আচ্ছা, আগে তো চলুন প্রমাণ করে দেখান। ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করছি
যে কিছু সময়ের জন্য আদালতের আলোগুলো নিভিয়ে দেওয়া হোক। পারমিশন গ্র্যান্টেড। থ্যাংক ইউ, অনার। লাইটস অফ প্লিজ। আসুন। তাতিয়া, কে? আরে ভাই আমি মনোহর সিন্ধে, তোর ওপরের ফ্লাইটেই তো থাকি। মিথ্যে, একদম মিথ্যে। আমি তোমায় চিনে ফেলেছি, তুমি মনোহর সিন্ধে নও। তো তুমি হলে সেই পুলিশ ইন্সপেক্টর যে সুধীরকে গ্রেপ্তার করেছিল। আমি তোমার চেহারা পরিষ্কার দেখতে পাচ্ছি, তুমি হলে ইন্সপেক্টর ডাভে। লাইটস অন প্লিজ। থ্যাংক ইউ মিস্টার পাঠক ফর ইউর এক্সপেরিমেন্ট। তাতিয়া যখন 15 ফুট দূর থেকে অন্ধকারে মিস্টার দাভেকে চিনে ফেললেন, তখন সেই রাতে দরজার বাইরে 2 ফুট দূরত্ব থেকে উনি কি মিস্টার যোশীকে চিনতে পারেননি? আপনি তো অন্ধকারে দেখতে পেতেন না, না? এখন কি করে দেখতে পাচ্ছেন? ওই রাতে মিস্টার যোশী গিয়েছিলেন ইওর অনার তাতিয়ার বাড়িতে বোতল আর কেরোসিন চাইতে। আর উনি তাতিয়াকে এই কথাটা নিজের স্ত্রীর কাছ থেকে লুকোতে বলেছিলেন, কারণ ওনার মনে পাপ ছিল। বলুন মিস্টার যোশী। কেরোসিন। ওই রাত্রে মাত্র 3 ফুট দূর থেকে তাতি আমাকে চিনতে পারেনি, মাত্র 3 ফুট। কাসলেট। আর কাল হঠাৎ ওর চোখ এত ভালো হয়ে গেল যে ও অত দূর থেকে ইন্সপেক্টর দাভের ব্যাজ পরে নিল। রকেল। এটা কি করে হতে পারে? এটা তো অদ্ভুত ব্যাপার। মাটির তেল। কেরোসিনকে আলাদা আলাদা নামে ডাকা হয়ে থাকে। মহারাষ্ট্রে সেটাকে ঘাসলেট বা রকেল। বলুন, ওই রাতে যে ব্যক্তি তাতিয়ার কাছে গিয়েছিল, আপনার কাছে মিট্টির তেল আছে? মেটির তেল মানে ঘাসলেট? উনি মাটির তেল চেয়েছিল, যেখানে তাতিয়া আর সুধীর যোশী দুজনেই মহারাষ্ট্রের লোক। তো ঘাসলেট বা রকেল কেন বলল না, মাটির তেল কেন বলল? এই শব্দের প্রয়োগটা কেন করলো? সঠিক বুঝলাম না। এর মানে এই হলো যে যেই ব্যক্তি সুধীর যোশী সেজে ওখানে গিয়েছিল সে মারাঠি নয়। অ্যাকাউন্ট্যান্ট নটরাজন, বিল্ডার সুরি, ম্যানেজার রাথোড় বা সাক্ষী শাস্ত্রী, এদের মধ্যে যে কেউ হতে পারে। এনিথিং ইজ পসিবল। বরুণ, আমরা এই কেসে তখনই আলোকপাত করতে পারবো যখন আমরা এটা জানতে পারবো যে তাতিয়ার চোখে দৃষ্টিটা ঠিক কিভাবে ফিরে আসলো। আমি মনোহর সিন্ডে, উপরে ফ্ল্যাটটায় থাকি তো। আচ্ছা আচ্ছা মনোহর, আরে কেমন আছিস তুই? একদম ঠিক। তুই মনোহর সিন্ধে নোস, তাহলে ঘরের ভিতরে এলি কি করে? তুমি অন্ধকারে ঠিকঠাক দেখতে পাও না, তাই না তাতিয়া? আপনি কে বলুন তো? এটা বলার যে আমি অন্ধকারে পরিষ্কার দেখতে পাই না, আমি অন্ধকারে পরিষ্কার দেখতে পাই। রকেল নিতে এই সুধীরই এসেছিল। স্যার আমি ওর সঙ্গে দেখা করি, হয়তো কিছু জানতে পারবো। ইয়া, ডু দ্যাট। রাইট স্যার। মিস্টার নটরাজন, কি আছে আপনার ফাইলে? কি বলছে আপনার ফাইল? নটরাজন, তোমায় কে বললো যে আমার চোখ আগে ঠিক ছিল না? আমার চোখ তো আগের থেকেই ঠিক ছিল। না তাতিয়া, তোমার চোখ আগে ঠিক ছিল না। তুমি এক রাতে ক্যাটার অপারেশন করিয়েছো। এটা তুমি জানলে কি করে? এটা মোটা কালো চশমা, এই আই ড্রপস যা অপারেশনের পরে চোখে দেওয়া হয়। বলো তাতিয়া, সত্যি বলো,
হ্যাঁ, আমি 3 দিন আগেই চোখের অপারেশন করিয়েছি। এই কথাটা আদালতে বলনি কেন? বলতে পারবো না। যিনি আমার এই অপারেশনটা করিয়েছেন উনি আমায় হুমকি দিয়েছেন যে যদি আমি কাউকে কিছু বলে দিত তো ও আমায় প্রাণে মেরে ফেলবে। হুমকি? কে হুমকি দিয়েছে তোমায়? বলতে পারবো না আমি। তাতিয়া, তোমার ভুল সাক্ষ্য সুধীর যোশীকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। তাতিয়া, আমার কথা শোনো। তাতিয়া ওর স্ত্রী আছে, 2 ছোট ছোট বাচ্চা আছে। তাতিয়া, তোমার চোখ না হয় এখন ঠিক হয়ে গেছে, কিন্তু তুমি কি কখনো ওদের দিকে চোখ তুলে তাকাতে পারবে? ভাবো তাতিয়া, ভাবো। না না, আমি কাপুরুষ হয়ে থাকতে পারবো না। কাপুরুষ হয়ে আমি এই খারাপ লোকেদের সঙ্গ দিতে পারবো না। আমি জানি আমায় কে হুমকি দিয়েছে। আমি চিনি ওকে, চিনি আমি ওই লোকটাকে। স্বীকার করে নিন বচন সিং বাবু যে আপনি আমার অফিসে কেরোসিন বোম ফেলেছিলেন। এ বোম আমি ছুড়িনি স্যার, দিব্যি করছি। তাহলে ওই বোতলে আপনার আঙুলের ছাপ এলো কিভাবে? ও, আর শুধুমাত্র এতটুকুই নয় ইওর অনার, আমার অফিসের বাইরের দেওয়ালের ওপর ইনারই হাতের ছাপ পাওয়া গিয়েছে, আর এই রইল ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট। কেন করলেন আপনি এই কাজটা বলুন? স্যার, আমি আপনাকে ভয় দেখাতে চেয়েছিলাম যাতে আপনি এই কেসটা ছেড়ে দেন। আর সুধীর যোশীর ফাঁসি হয়ে যায় কেন? কারণ যোশীর সততার জন্যে সবাই বিরক্ত হয়ে উঠেছিল। না নিজে তো নিত, আর না ডিপার্টমেন্টের কাউকে নিতে দিত। যদি ও কেসটা জিতে যেত তাহলে আমাদের কারবারে পড়ে যেত তালা চাবি। আর সেই কারণেই আপনি আপনার নিজের কার্যালয়ে আগুন লাগিয়ে দিলেন আর সুধীরকে ভাসালেন। না স্যার, ওদিন তো আমি ছুটিতে ছিলাম, আমি অফিসে আসিনি, আমি লাগাইনি ওই আগুন। কিন্তু তাতিয়ার ঘরে তো তুমিই গিয়েছিলে ওই কেরোসিনের বোতলটা নিতে। না স্যার, ওই ঘাসলেটা আমি নিতে যাইনি, ও তো অন্য কেউ নিয়ে থাকবে। সেই যে রেজিস্টার অফিসে আগুন লাগিয়েছে আর যে আমাকে পাঠিয়েছিল আপনার অফিসে আগুন লাগানোর জন্য। আচ্ছা, কে পাঠিয়েছিল আপনাকে? যার জন্য আমরা কাজ করতাম, মিস্টার রাঠোর। মিথ্যে বলছে এই নেমো খারাম। স্যার, আমি ওকে পাঠাইনি আপনার অফিসে। মিস্টার রাথোর, তাহলে কি তাতিয়াও মিথ্যা কথা বলছে? তাতিয়া? হ্যাঁ স্যার, এটাই সেই লোক যে ওদিন কোর্টের পর আমার বাড়িতে এসেছিল। কেডি জানতে পেরে গেছে যে তোর চোখ কমজোর বুড়ো, আর ওই রাতে তুই যোশীকে নয় অন্য কাউকে দেখেছিলিস। আগামী শুনানিতে ও এই কথা যদি আদালতে তোলে তার আগে এনে ধর। আজ রাতেই তোর চোখ অপারেশন করে ঠিক করিয়ে দেব। কিন্তু আর শোন, এই প্রসঙ্গটা যদি তুই কারোর সামনে তুলেছিস তাহলে তোকে এখানে এসেই মারব প্রাণে। আদালতে আমি কেডিকে ভুল প্রমাণ করতে চাই, বুঝেছিস? আরে দেখছিস কি, তোর জন্য আমি এই যোশীকে ফাঁসাতে পারবো না। যা যা করার না করে নিস। সুধীর বাবা, আমায় ক্ষমা করে দিস সুধীর বাবা।
আমি তাতিয়াকে হুমকি দিই আর ভজন সিংকে ওই বোম নিয়ে আপনার অফিসে ফেলতে বলেছি। কারণ আমি চাইছিলাম যে 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 কোনোভাবে এই আগুনের কেস যশের ওপরই থাকে, কারণ যদি এই কেসটা ওর ওপর থেকে সরে যায় তাহলে আমাদের মাথায় আসবে। সরিয়া বিল্ডারের সাথে কোটি টাকার তছরূপ করেছি, ওই কথা। এটা তো শুধুমাত্র অর্ধেক সত্য হলো মিস্টার রাথোর। পুরো সত্যটা হলো যে ওই আগুনটা আপনিই লাগিয়েছিলেন। না স্যার, হইয়া আগুন আমি লাগাইনি। আমি তো অফিসেই ছিলাম না। আমার আপনার ওপর সন্দেহটা এই কারণে হচ্ছে কেননা আপনি প্রথমে ফোন করে সুধীরকে ওখানে একটার সময় ডেকেছিলেন, আর তারপর আপনি হঠাৎই লাঞ্চ করতে চলে গেলেন। যখন আপনার দফতরে আগুন লাগলো তখন প্রত্যেকে ওখানে উপস্থিত ছিল, আপনি ছিলেন না ওখানে, কেননা আপনি জানতেন যে ওখানে আগুন লাগার কথা, আর সুধীরকে আপনি সে কারণে ডেকেছিলেন যাতে ও আগুন লাগানোর এই অভিযোগে একেবারে ফেঁসে যায়। তুই এক কাজ কর, অফিসে আয়, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। একটার সময় আয়। ঠিক আছে, আসছি। না স্যার, সত্যি আমার লাঞ্চে লেট হয়ে গিয়েছিল। আমি তো জানতামই না যে সুধীর অফিসে আসবে। মিথ্যে বলবেন না মিস্টার রাথোর। না স্যার, স্যার ঈশ্বরের দিব্যি আমি সুধীরকে ফোন করিনি। টেলিফোন রেকর্ডস অনুসারে ওই ফোন কলটা আপনার ক্যাবিনের ফোন থেকে গিয়েছিল। স্যার আমি বুঝতে পারছি না এসব কি করে হলো। অন্য কেউ করেছে আমার টেবিল থেকে, যখন আমি হ্যাঁ, কিন্তু অফিসে ছিলাম না। তাতিয়ার ঘরে তো আপনিই গিয়েছিলেন ওই কেরোসিনের বোতলটা নিতে। না স্যার, তাতিয়ার বাড়ি আমি যাইনি কেরোসিন নিতে। অন্য কেউ হবে স্যার। এই যোশী হতে পারে। আমি এটা জানতাম যে আগুনের কেস আমার ওপরেই এসে পড়বে। সরি, এসব তোর জন্য হচ্ছে, আর যদি আমি ফেসে যাই না তাহলে তোকেও আমি ছেড়ে দেবো না। রাঠোর, নিজের অপরাধের মধ্যে আমাকে জড়াবি না। মিস্টার সুরি, আপনি বসে পড়ুন। আমার অপরাধ দেখাবো আদালতকে? তোর জালি এগ্রিমেন্টের ডুপ্লিকেট কপি দেখাবো? মিস্টার শরি, এবার তো দুর্নীতির অভিযোগ থেকে আপনি বাঁচতে পারবেন না। আর এই রেজিস্ট্রার অফিসে আগুন লাগানোর যে অভিযোগ আপনার উপর। স্যার, আমি আগুন লাগাইনি। আমি মানছি যে রাঠোরের সঙ্গে মিলে কোটি টাকার কাগজপত্রের জালিয়াতি আমি করেছি, কিন্তু ওই আগুন আমি লাগাইনি। হ্যাঁ, আমি সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করেছি, কিন্তু সত্যি ওই আগুন আমি লাগাইনি। তো আগুন আমি তাতিয়ার লাগাইনি, ঘরে স্যার। ওই কেরোসিন আনতে কেরোসিন আমি ছিলাম না, আর না রাঠোর। আমার মনে হয় যে ও নটরাজন। আচ্ছা, কেন এরকম মনে হয় আপনার? আমাকে রাঠোর বলছিল যে গত মাসে ও নটরাজনের জায়গায় অন্য কাউকে প্রমোশন দিতে যাচ্ছিল। এই কথা শুনে নটরাজন রাঠোরের সঙ্গে ঝগড়া করে এবং ধমকিও দেয়। আমি আমি আমার অফিসে আগুন লাগাবো, এন্ড দ্য রিজন ইজ হোয়াট? আমার প্রমোশন হয়নি। এই ডাটোর পাগল হয়ে গেছে। যোশী, তুই ওর ওপর বম ফেলে খুব ভালো কাজ করেছিস, ঠিক করেছিস। এই ধরনের লোকের সাথে এরকমই হওয়া উচিত। নটরাজন, যতটা জিজ্ঞেস করা হচ্ছে ততটাই বলুন। এটা বলুন যে যে সময় আগুনটা লেগেছিল সেই সময় আপনি আপনার সিটে ছিলেন না। কোথায় ছিলেন আপনি? আমি ওই লাঞ্চ করতে গেছিলাম। লাঞ্চ করতে লাঞ্চে গিয়েছিলেন? গেছিলাম। লাঞ্চ তো আপনি বাড়ি থেকে নিয়ে আসেন আর রোজ আপনার টেবিলেই লাঞ্চ করে থাকেন, কিন্তু যেদিন আগুন লাগার কথা ছিল সেই দিনে আপনি আপনার টেবিলে ছিলেন না। কেন? কেননা আপনি জানতেন যে আগুন লাগবে সেদিন, তাই আপনি দফতরের থেকে বেরিয়ে গিয়েছিলেন। আমি আমার চেয়ারে এই জন্য ছিলাম না কারণ আমি বোর্ডে স্যারের কাছে গিয়েছিলাম। কেন? মিস্টার শাস্ত্রীর এগ্রিমেন্টটা নিয়ে। মিসেস শাস্ত্রীর এগ্রিমেন্ট নিয়ে? হ্যাঁ স্যার, মিস্টার শাস্ত্রী আমাদের বোর্ডে স্যারের কাছে কমপ্লেন করতে গিয়েছিলেন রাঠোর সম্পর্কে। ঘুষ চাওয়ার কমপ্লেন, আর আমি উইটনেস হয়ে গিয়েছিলাম ওনার সাথে। এইবার আমি বুঝতে পারছি আপনার অফিস পলিটিক্স। কোথাও এরকমটা নয় তো যে রাথোর সাহেবের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আপনি আপনার দপ্তরে আগুন লাগিয়ে দিলেন তাতিয়ার ঘর থেকে ওই বোতল, আর কি ছিল ওই বোতলে? কেরোসিন। আরে নো নো, আমি আগুন লাগাইনি স্যার, আপনার কথা ভুল হচ্ছে।
আমি তো বোর্ডে স্যারের কাছে ছিলাম স্যার। আর আপনি শাস্ত্রী স্যারের কাছে জিজ্ঞেস করে দেখুন, ও সকাল থেকে আমাদের অফিসেই ছিল। আমি আগুন লাগাইনি স্যার। মিস্টার শাস্ত্রী, আপনি মিস্টার রাথোরের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এনেছিলেন। হ্যাঁ স্যার, রাঠোর আমার থেকে রেজিস্ট্রেশনের অ্যামাউন্টটা কম করানোর জন্য 20,000 টাকা ঘুষ চাইছিল। এই জন্য আমি মিস্টার নটরাজনকে সাক্ষী রেখে ওনার বসের সামনে কমপ্লেন করতে বলেছিলাম। আসলে রেজিস্ট্রেশন অফিসে আমি এই জন্যই গিয়েছিলাম, আর আচমকাই যোশীর সঙ্গে ধাক্কা লাগে। রাইট, আর আপনি বলেছিলেন যে আপনি ওনার হাতে শুধুমাত্র লাইটার দেখেছিলেন, আর কিছু ছিল না ওনার হাতে। না, আর কিছু ছিল না। কিন্তু আপনি তো এটা প্রমাণ করে দিয়েছিলেন যে মিস্টার যোশীর হাতে লাইটারের সাথে একটা মিট্টির তেল ভরা বোতলও ছিল। এক্সকিউজ মি, কি ভর্তি বোতল? মিট্টির তেলে। রাইট। মিস্টার শাস্ত্রী, নটরাজন সাহেবের বক্তব্য হলো যে আপনি সকাল থেকেই ওখানে ছিলেন রেজিস্ট্রার অফিসে। কোথায় বসেছিলেন আপনি? মিস্টার রাথোরের টেবিলে? হ্যাঁ স্যার। তাহলে তো টেবিলে রাখা ওই ফোনটা আপনার হাতের খুবই কাছে ছিল। আগে তো এটার অর্থ এটা হয় যে আপনি সুধীর যোশীকে ফোন করে ওখানে ডেকেছিলেন। আচ্ছা, আমি এমনটা কেন করব? আমি তো মিস্টার যোশীকে চিনিও না। ওনার সাথে আমার কিসের শত্রুতা? হ্যাঁ, কিন্তু মিস্টার রাথোরের সঙ্গে তো শত্রুতা ছিল আপনার। দেখুন, আমি ওই টেবিলটা থেকে কাউকেই ফোন করিনি। মিস্টার শাস্ত্রী, রেজিস্ট্রার অফিসে আগুনটা আপনি লাগিয়েছিলেন, আর আপনি সুধীর যোশীকে ফাঁসিয়েছেন। স্বীকার করুন এটা। কোন যুক্তিতে মিস্টার পাঠক? ইওর অনার, ওই রাতে যেই ব্যক্তি তাতিয়ার ঘরে কেরোসিন আর বোতলটা চাইতে গিয়েছিল, উনি কেরোসিনকে মাটির তেল বলেছিল। ইওর অনার, এখানে মুম্বাইতে খুব কম সংখ্যক মানুষ রয়েছেন যারা কেরোসিনের জন্য মাটির তেল এই শব্দটা ব্যবহার করে থাকে। এখানে রকেল বা ঘাসলেট শব্দটা বেশি ব্যবহার হয়ে থাকে। আমাদের কোনো সাক্ষী মাটির তেল বলেননি, শুধুমাত্র মিস্টার শাস্ত্রী ছাড়া। ও, যেহেতু আমি কেরোসিন তেলকে মিট্টির তেল বলেছি, তাই জন্য আপনি আমাকে ভিলেন করে দেবেন? সিরিয়াসলি মিস্টার পাঠক, এই ছোট্ট ব্যাপারে ওনার উপর এত বড় সন্দেহ করছেন? সমস্ত বড় বিষয় এত ছোট থেকেই শুরু হয়ে থাকে দুবাস স্যার। বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। মিস্টার শাস্ত্রী সেই ব্যক্তি যে তাতিয়ার ঘরে গিয়েছিল। দিস ইজ ক্রেজি। আমি মিস্টার যোশীকেই চিনি না, তো তাতিয়াকে কোথা থেকে চিনবো? না আমি ওই বিল্ডিংয়ে গিয়েছিলাম, আর না ওনার বাড়িতে। মিস্টার শাস্ত্রী, আপনি তাতিয়া রাওয়ের ঘরে কেরোসিনের বোতল নিতে গিয়েছিলেন। আপনাকে ওখানে কেউ দেখেছে। মিস্টার সুধীর যোশীর ছেলে আমাদের বলেছে যে আপনিই ছিলেন। তো এই নতুন খবরটা আপনি কোত্থেকে পেলেন, আর কবে? এই বিষয়টা আমি অনেক আগে থেকে জানতাম দুবাস স্যার। সুধীর যোশীর ছেলে ইনাকেই দেখেছিল ওই রাতে। আমি ছিলাম না, আমি ওই বিল্ডিংয়ে যাইনি। আর দেখুন, আপনি জোর করে এই কেসে আমাকে কেন টানছেন? আমি শুধু একজন সাক্ষী, সরকারের সাহায্য করার জন্য এখানে এসেছি। আর আপনি? কিন্তু এই বাচ্চাটা ওনাকে দেখলো কোথা থেকে? ওই দরজার আড়াল থেকে। আর ওনার দরজাটা ঠিক তাতিয়া রাও দরজার সামনে রয়েছে। আপনি ছিলেন মিস্টার শাস্ত্রী। অসম্ভব। ওই বাচ্চাটা নিশ্চয়ই ভুল দেখেছে। যদি আপনি ওই বিল্ডিংয়ে নাই গিয়ে থাকেন, তাহলে সুধীর যোশীর ছেলে কেন বলছে এটা যে আপনি ছিলেন তাতিয়া রাওয়ের ঘরের সামনে? দেখুন, আমি আপনাকে বলছি তো, আমি ওখানে ছিলাম না। ওই বাচ্চাটা মিথ্যে বলছে। বাচ্চারা মিথ্যা কথা বলে না। মিথ্যা আপনি বলছেন মিস্টার শাস্ত্রী। আপনি গিয়েছিলেন তাতিয়া রাওয়ের বাড়িতে ওই রাতে ওই কেরোসিনের বোতলটা নিতে। আপনি কেরোসিনকে মাটির তেল বলেছিলেন। আপনি ফাঁসিয়েছেন সুধীর যোশীকে। ওই বাচ্চাটা মিথ্যে বলছে। আমি বলেছি না আপনাকে? যখন বাচ্চাটা বলছে যে ও আপনাকে তাতিয়া রাওয়ের ঘরের দরজার সামনে দেখেছিল, আর আপনি বলছেন যে ও আপনাকে দেখতে পারে না, কেন এরকমটা বলছেন আপনি? এটা হতেই পারে না, কারণ মিস্টার যোশীর বাড়ি দেওয়ালের ওই দিকে, আর মাঝখানে একটা দেওয়াল ছিল, আর দেওয়ালের এই দিকে তাতিয়ার বাড়ি। তাহলে বাচ্চাটা দেওয়ালের এপার ওপার দেখলো কি করে বলুন? ঠিক বলেছেন আপনি মিস্টার শাস্ত্রী। কেউই দেওয়ালের এদিক ওদিক দেখতে পারে না। কিন্তু এই যে দেওয়ালটা আপনি এই কেসটার সামনে দাঁড় করিয়েছিলেন, সেটার এদিক ওদিক এবার আদালত সাফ সাফ দেখতে পাচ্ছে। দয়া করে আদালতকে বলুন যে যখন আপনি
তাতিয়া রাওকে চিনতেনই না, সুধীর যোশীকে চিনতেনই না, ওনার বিল্ডিংয়ে কখনো যানইনি, তো আপনি জানলেন কি করে যে সুধীর যোশীর ঘর করিডরের কোণার দিকে, আর ওর দরজা আর তাতিয়া রাও দরজার মাঝখানে দেওয়াল রয়েছে? কি মনে হয় আপনার, ফেঁসে গিয়েছেন আপনি? আপনার এবার দোষ স্বীকার করা উচিত, নাকি আমি আগেও প্রমাণ করব? অনেক দিন আগেই যখন আমি মিস্টার রাঠোরের অফিসে বসেছিলাম আমার ফ্ল্যাটের রেজিস্ট্রির জন্য, উনি আমার উপরে দরকারের থেকে বেশি ট্যাক্স চাপিয়েছিলেন। যখন আমি দিতে অস্বীকার করলাম তখন উনি আমাকে অপমান করলেন। ওই সময়ই মিস্টার যোশী ওখানে এলেন। ওটা আমিই ছিলাম যাকে রাঠোর অফিস থেকে বেরিয়ে যেতে বলেন। আর বাইরে গিয়ে আমি রাঠোর আর যোশীর মধ্যে ঝগড়াটা শুনি। তারপর যখন রাঠোর আমাকে ফোন করে ঘুষ চাইল তখন আমার মাথা গরম হয়ে যায়। দেখ ভাই, তোকে যদি রেজিস্ট্রেশন আর স্ট্যাম্প ডিউটি কিছু কম করতে হয় তাহলে তোকে তো কিছু খরচ করতেই হবে। আর এখানে আমি একটা সাধারণ লোক ব্যাংক থেকে লোন নিয়ে আমার গ্রামের জমি বিক্রি করে আমার বউয়ের গয়না বন্ধক রেখে একটু একটু করে জমানোর পরে ওই রাঠোরের মতো লোকেদের হাতে শিকার হতে হয়। আর যেখানে অন্যদিকে সুরির মতো আরবপতি বিল্ডার, যার একদিনের খরচা আমার সারা জীবনের ইনকামের থেকেও বেশি হতে পারে, রাঠোরের মতো লোক ওনাকে কোটি টাকার ছাড় দেয়। কতদিন একটা সাধারণ মানুষ ধনী আর ভ্রষ্টাচারীদের মধ্যে পিছে মরবে? আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আর তারপর আমি ঠিক করলাম যে রাঠোর এবং ওর সিস্টেমের উপর বদলা নেব। আর আমি একটা প্ল্যান করলাম। রাঠোর এবং যোশীর লড়াইয়ের সুযোগ নিয়ে আমি অনেক দিন ধরে যোশীর পিছু করতে থাকি। ওর বাড়ি, ওর প্রতিবেশীর সম্বন্ধে তথ্য জোগাড় করি। আর ওখান থেকে আমি জানতে পারলাম যে তাতিয়া রাতে দেখতে পায় না। ওটা আমিই ছিলাম যে ওই রাতে তাতিয়ার বাড়িতে গিয়ে ওর থেকে বোতল আর মিট্টির তেল চেয়েছিলাম। আর তখন যোশীর ব্যালকনিতে গিয়ে শুকোতে দেওয়া কাপড়ের থেকে ওই টি শার্ট আর ওই ব্যাগটা বার করি আর একটা বোতল বোম বানালাম। ওটা আমি ছিলাম যে রাঠোরের টেবিল থেকে ওর গলায় আমি যোশীকে ফোন করে অফিসে ডাকি। ওই দিন যখন যোশী বিল্ডিংয়ের পিছনে যায় তখন আমি জানলা দিয়ে ওই দ্বিতীয় বোমটা ফেলি। বিস্ফোরণ হয় আর যোশী ওখান থেকে পালায়। আমি ইচ্ছা করেই যোশীকে ধাক্কা মেরেছিলাম যাতে ওর বিরুদ্ধে সাক্ষী হতে পারি। আর তারপর ঝোপের ভিতরে পড়ে থাকা ওই বোতলটাকেও আমি গায়েব করে দিই। ওই আগুনটা আমিই লাগিয়েছিলাম। এটা একজন সাধারণ মানুষের প্রতিশোধ। এইটা কি ধরনের প্রতিবাদ আপনার মিস্টার শাস্ত্রী? আপনার লাগিয়ে দেওয়া আগুনে কোনো দুর্নীতিপরায়ণ নেতা, কোনো দুর্নীতিগ্রস্ত বিল্ডার বা কর্মচারী মারা যাননি। যেই 13 জনের প্রাণ গিয়েছে তারা আপনারই মতো আম সাধারণ মানুষ ছিলেন। ওনাদের মধ্যেও কেউ গ্রামে নিজের জমি বিক্রি করে এসেছিল, কেউ নিজের স্ত্রীর গয়না বন্ধক রেখে এসেছিল। তাদের ঘর ঠিকঠাক গড়ে ওঠার আগেই আপনি পুড়িয়ে দিলেন। আর ফাঁসালেনি বা কাকে? আপনারই মতো একজন সাধারণ সৎ ব্যক্তি সুধীর যোশীকে। এটা প্রতিবাদ নয় মিস্টার শাস্ত্রী,
ঘোর অন্যায়, এটা ঘোর অন্যায়। দ্য ডিফেন্স রেস্টস, ইওর অনার। এই আদালত মিস্টার সুরি, মিস্টার রাঠোর, মিস্টার ভজন সিংকে ভ্রষ্টাচারের অপরাধে গ্রেপ্তার করে এবং এদের উপর কেস চালাবার জন্য হুকুম দিচ্ছে। আর এই আদালত কুরলা রেজিস্ট্রার অফিসে আগুন লাগাবার জন্য মিস্টার অভিক শাস্ত্রীকে দোষী মানছে। ওনাকে 13 জন লোকের মৃত্যুর জন্য দোষী মানছে, আর ধারা 302 অনুযায়ী ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে। আর মিস্টার সুধীর যোশীকে নিরপরাধ মেনে নিয়ে ওনাকে সসম্মানে মুক্তি দেওয়া হচ্ছে। কেস ইজ ক্লোজ। অভিনন্দন সুধীর। থ্যাংক ইউ। যতক্ষণ আপনার মতো উকিল আছে মিস্টার পাঠক, আমাদের এই সমাজের উপর বিশ্বাস অটুট থাকবে। আমরা যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো স্যার। দুর্নীতির বিরুদ্ধে আপনাদের এই লড়াই জারি রেখে এই সমাজের আদালতের সব থেকে বড় কেস আমরা কেবল একজোট হয়েই জিততে পারি। Am I right or am I right? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.